সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আমি আঞ্জুমান আরারুনা, বিজ্ঞান বিষয় সহকারী শিক্ষক। আজকে আমি দশম শ্রেণীর জীববিজ্ঞানের ক্লাস নেব। এই জীববিজ্ঞানের ক্লাসের দশম শ্রেণীর সাধারণত তোমরা নির্বাচনী পরীক্ষায় তোমরা অংশ নিবে এবং বোর্ড পরীক্ষায় অংশ নিবে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি পড়ানো শুরু করব। তোমাদের নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির জন্য যে সমস্ত টপিক খুবই গুরুত্বপূর্ণ ওই অধ্যায় এবং সমস্ত বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব প্রতি ক্লাসে। তোমরা ক্লাসগুলি দেখার চেষ্টা করবে। তো চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমি শুরুতেই অধ্যায় 1 যেহেতু তোমরা নির্বাচনী পরীক্ষায় অংশ নিবে সেজন্য আমরা বইয়ের একদম প্রথম থেকে আলোচনা করব। অধ্যায় 1 দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা নবম শ্রেণীতে পড়েছ। আমি আবার এই অধ্যায় নিয়ে কোনো আলোচনা করব যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো অধ্যায় 1 আজকে যে আমি অধ্যায় 1 জীবন পাঠ অধ্যায়, এই আলোচনার অধ্যায়কে জীবজগতের শ্রেণীবিন্যাস সমস্যাটা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো শ্রেণীবিন্যাসের আলোচনা করার পূর্বে এই অধ্যায়ে প্রথমে রয়েছে ভৌত ফলিত জীববিজ্ঞান নিয়ে বিভিন্ন শাখা নিয়ে আলোচনা। তো এই শাখাগুলি তোমরা একটু বাসায় শাখাগুলি নিয়ে কোন কোন শাখায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবে। এখান থেকে সাধারণত খুব একটা বড় প্রশ্ন তোমাদের থাকে না, অল্প কিছু থাকে, কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তো এগুলি তোমরা বাসায় রিডিংয়ের মতো করে পড়ে নিবে। তো আমরা তারপরেও দেখানো দিয়েছি একটি প্রশ্ন, ভৌত ফলিত জীব বিজ্ঞান বলতে কি বুঝো? ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলা হয়। তত্ত্বের বিষয় এখানে অনেকগুলি তোমাদের বিষয় রয়েছে। আমি এরকম যদি তোমাদের প্রশ্ন আসে যে অঙ্গসংস্থান বিদ্যাকে কেন ভৌত জীববিজ্ঞানে শাখা ধরা হয়েছে, কারণ অঙ্গসংস্থান বিদ্যায় জীবের দৈহিক গঠনের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন নিয়ে সাধারণত আলোচনা করা হয়, বিভিন্ন তত্ত্ব প্রদান করা হয়। যেহেতু ভৌত জীববিজ্ঞানে যে বিভিন্ন তত্ত্বের বিষয় নিয়ে আলোচনা করা হয় সেজন্য তাকে ওই শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। এভাবে আরো অনেক শাখা নিয়ে প্রশ্ন প্রায়ই তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে থাকে। তো ফলিত জীববিজ্ঞান বলতে কি বুঝো? ফলিত হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন ব্যবহারিক যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলা হয়। ব্যবহারিক আমরা ধরতে পারি, এখানে অনেকগুলি শাখা তোমাদের বই রয়েছে। আমি প্রশ্ন করতে পারি যে চিকিৎসা বিদ্যাকে কেন হচ্ছে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের তো চিকিৎসা বিজ্ঞানে কি কি করা হয়, মানুষের বিভিন্ন রোগ নিয়ে, বিভিন্ন প্রাণী রোগ শোক নিয়ে হচ্ছে গবেষণা করা হয় এবং একদম ব্যবহারিক বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা করা হয় বিদ্যায় তাকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই শাখাগুলি আমি আবারও বলছি, এই শাখাগুলি তোমরা বইয়ের প্রত্যেকটা শাখা ইংলিশ নাম সহ তোমরা পড়ে নিবে, কারণ আমরা বহু নির্বাচনী প্রশ্নে প্রায়ই হচ্ছে আমরা ইংলিশটা দিই, এই জন্য তোমরা এই বিষয়গুলি ইংলিশ নাম অবশ্যই পড়ে নিবে। তারপরে হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। আমি শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করার পূর্বে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি? শ্রেণীবিন্যাসের মাধ্যমে ধরো আমাদের এই পৃথিবীতে অনেক যে উদ্ভিদ প্রাণী রয়েছে, সবগুলি প্রাণী উদ্ভিদ সম্বন্ধে আমাদের জানা অসম্ভব।
কিন্তু আমরা যদি এই সমস্ত উদ্ভিদ প্রাণীকে বিভিন্ন ভাবে শ্রেণীবিন্যস্ত করতে পারি, তো আমরা অল্প সময়ে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর সম্বন্ধে সহজে জ্ঞান আহরণ করতে পারবো এবং শ্রেণীবিন্যাসের মাধ্যমে আহরিত জ্ঞানকে আমরা সংক্ষিপ্তভাবে খুব সহজে উপস্থাপন করতে পারবো। কোন উদ্ভিদ কোন প্রাণী আমাদের জন্য উপকারী, আমাদের জন্য অপকারী, এটা সহজে আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারবো। এবং কোন প্রাণী আদি, কোন উদ্ভিদ আদি, কোন প্রাণী উদ্ভিদ হচ্ছে উন্নত, ওই সমস্ত জ্ঞানও আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে সহজে আহরণ করতে পারবো। এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য তোমাদের যদি 2 নম্বরে থাকে উদ্যাপনে, তো তোমরা পয়েন্ট করে সুন্দর করে 4-5টা পয়েন্ট তোমরা লিখে দিবে। আর ব্যাখ্যা যদি চাই, ব্যাখ্যাটা হচ্ছে ওই পয়েন্টগুলিকেই তোমরা ব্যাখ্যা করে লিখবে। এখানে আমি দেখো তোমাদের বইয়ে আছে মার্টিনেসের শ্রেণীবিন্যাস। এটা বিভিন্নভাবে তোমাদের উদ্দীপক হিসেবে থাকে, বিভিন্ন আঙ্গিকে তোমাদের প্রশ্ন করা হয়। তো এই যে হচ্ছে মার্টিনেসের শ্রেণীবিন্যাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখান থেকে তোমাদের প্রশ্ন বেশিরভাগ থাকে হচ্ছে প্রয়োগ ও উচ্চতর দক্ষতায়। তো এই শ্রেণীবিন্যাসের প্রথম হচ্ছে শ্রেণী সুপার কিংডম, প্রোক্যারিওটা, সুপার কিংডম টু ইউক্যারিওটা। এই জীবজগৎকে 2টি সুপার কিংডমে প্রথমে ভাগ করেছে, প্রোক্যারিওটা ও ইউক্যারিওটা। প্রোক্যারিওটা হচ্ছে আদি, যাতে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। আর সুপার কিংডম ইউক্যারিওটা হচ্ছে উন্নত, যেগুলিতে সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলি প্রায় সবগুলি উপস্থিত। আমি এখানে একটি প্রশ্ন তোমাদের দিয়েছি, সুপার কিংডম 1 ও 2 এর মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরে যদি থাকে তো আমরা পার্থক্য লিখতে পারি। সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। এটি হচ্ছে এই প্রশ্নের জ্ঞানমূলক অংশ। তারপর আমরা পার্থক্য চলে যাব। এটা হচ্ছে আদি, এটা হচ্ছে উন্নত, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে। এভাবে আমরা ছক করে, সাধারণত তোমরা আমি সবসময় বলি পার্থক্য যদি আসে তোমরা ছক করে দেওয়ার চেষ্টা করবে, দেখতে খাতায় সুন্দর লাগে, তারপর তোমাদের নম্বর ভালো আসে। তারপরে দেখো এই যে আমি রাজ্য সমূহে তুমি কি খেয়াল করো, আমি রাজ্য সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটার রাজ্য হচ্ছে মনেরা, সুপার কিংডম 2 ইউক্যারিওটাকে 4টি রাজ্যে বিভক্ত করা হয়েছে, রাজ্য 2, 3, 4, 5 এরকম। প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। আমি এগুলি উদাহরণ দিয়েছি এখানে, উদাহরণ আরও তোমাদের বই অনেকগুলি রয়েছে, উদাহরণগুলি ভালো করে পড়ে নিবে। আমরা অনেক সময় সৃজনশীল উদ্দীপক হিসেবে উদাহরণও দিয়ে থাকি, আবার চিত্র দেওয়া থাকে, হচ্ছে চিত্র দিয়ে তোমাদের আমরা বিভিন্নভাবে প্রশ্ন করি যে চিত্রটিকে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, ওই রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, কিংবা এভাবে প্রশ্ন থাকে ওই রাজ্যের বৈশিষ্ট্য সমূহ তুলনামূলক আলোচনা করো বা বিশ্লেষণ করো। এভাবে আমরা সাধারণত প্রশ্ন করে থাকি। তো আমরা রাজ্যের বৈশিষ্ট্যগুলি যদি ভালোভাবে আমরা জানি, যেভাবে প্রশ্ন আসুক না কেন আমি আশা করি তোমরা উত্তর লিখতে পারবে। এখন চলো, রাজ্য হচ্ছে 1 মনেরা। মনেরার কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে উদাহরণ হিসেবে আমি ব্যাকটেরিয়া দিয়েছি। আরেকটি উদাহরণ তোমাদের বই রয়েছে, নীলাভ সবুজ শৈবাল, নস্টক। এই রাজ্য মনেরা হচ্ছে, আমি সুপার কিংডম অনেক ক্ষেত্রে বলেছি হচ্ছে অকোষীয় বা এককোষী হচ্ছে ফিলামেন্টাস। এই রাজ্যের মনেরার বৈশিষ্ট্য ফিলামেন্টাস হচ্ছে একটির পর একটি তোমার কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। এইভাবে সাধারণত তোমাদের নষ্ট এরকম আছে, এরকম একটি পর একটি কোষ একত্রিত হয়ে এরকম ফিলামেন্ট গঠন করে, বলেছে ফিলামেন্টাস। এবং হচ্ছে এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, শুধু রাইবোজোম
উপস্থিত এবং খাদ্য গ্রহণ হচ্ছে শোষণ পদ্ধতিতে। কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ শোষণ পদ্ধতিতে খাদ্য হচ্ছে প্রস্তুত করে। এগুলো হচ্ছে মনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলি যদি তোমাদের প্রয়োগমূলকে আসে, তোমরা পয়েন্ট করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে এবং উদাহরণ যে কোনো একটি চিত্র তোমরা দিতে পারো, দেখা যায় নম্বর ভালো আসবে। তো এখানে এই যে মনের আগে বৈশিষ্ট্যগুলি বলেছি, বৈশিষ্ট্যগুলি যদি আমি বিশ্লেষণ করি, দেখা যাবে এখানে কোনো আমি যদি এভাবে প্রশ্ন করি এটাকে কেন উন্নত বলা হয়েছে কিংবা আদি বলা হয়েছে, এরকম ব্যাকটেরিয়া একটি চিত্র দিয়ে আমি প্রশ্ন করতে পারি এটা কোন রাজ্যের এবং এটাকে কেন হচ্ছে এ রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে তা তুমি ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখবো জ্ঞানমূলকে অংশের যে চিত্রটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া এবং এটা হচ্ছে মনের রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ এখানে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে অবশ্যই সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলি এখানে অনুপস্থিত, প্লাস্টিডোমাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং খাদ্য হচ্ছে শোষণ পদ্ধতিতে, এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে হচ্ছে মনের বৈশিষ্ট্যের সাথে এই বৈশিষ্ট্যের মিল রয়েছে, এই জন্য তাকে এই রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। এভাবে তোমরা প্রত্যেকটা উদাহরণ দিয়ে এরকম প্রশ্ন আসতে পারে কেন এই রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাখ্যা করো। এই জন্য আমরা এই হচ্ছে যে চিত্রগুলি দেওয়া আছে তোমাদের বইয়ে, এই চিত্রগুলি ভালো করে খেয়াল করে এবং চিত্রে যে সমস্ত উদ্ভিদ প্রাণী দেওয়া আছে প্রত্যেকটা বৈশিষ্ট্য একটু ভালো করে তোমরা পড়ে নিবে। কারণ আমরা ওই বৈশিষ্ট্য নিয়ে সাধারণত চা হয় প্রশ্নে যে কেন ওই রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রয়োগের মূলকে সাধারণত থাকে। তারপর দেখো এখানে আরেকটা আমি এঁকেছি হচ্ছে এমিবা, রাজ্য দুর্গতিষ্ঠা এমিবা। এটা হচ্ছে এটা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। কলোনিয়াল হচ্ছে দলবদ্ধ হয়ে সাধারণত বসবাস করে এবং এখানে এই যে সুপারকিংডম 2 আমি বলেছি সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। এই যে 4টা রাজ্য দিয়েছি প্রত্যেকটার প্রথম বৈশিষ্ট্য আমি তো লিখতে পারি তোমাদের মনে রাখার জন্য আমি বলছি যে লিখতে পারি যে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এবং হচ্ছে এককোষী বা বহুকোষী দ্বারা। এখানে শুধু এটি হচ্ছে এককোষী, অন্যগুলি উপনগুলি সবগুলি বহুকোষী। আমরা এই জন্য উদাহরণগুলি যাতে আমরা ভালোভাবে মনে রাখতে পারি, কিছু কিছু বৈশিষ্ট্য মিল রয়েছে, এই মিলগুলি আমরা খুঁজে বের করে সুন্দর করে মিলগুলি একসাথে লিখে ভাষায় তোমরা পড়তে পারো। তো এইখানে প্রতিষ্ঠাকে আমি বলেছি এককোষী কলোনিয়াল ফিলামেন্টাস, তোমার হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত, খাদ্য গ্রহণ এখানে হচ্ছে শোষণ পদ্ধতিতে হয়, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন হয় এবং দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে সাধারণত যৌন প্রজনন সংগঠিত হয়। এটি হচ্ছে এই প্রতিষ্ঠার বৈশিষ্ট্য। এই জন্য হচ্ছে এমিবা এ রাজ্যের, এমিবা হচ্ছে অকোষীয়, এই জন্য হচ্ছে এ রাজ্যে অন্তর্ভুক্ত এটাকে করা হয়েছে। তারপরে দেখো রাজ্য 3 ফানজাই বা ফানজি। এখানে আমি একটি চিত্র এঁকেছি, মাশরুম তোমাদের বই আছে, পেনিসিলিয়াম আছে, ইস্ট আছে, উদাহরণ হিসেবে আছে, চিত্র আছে, তোমরা একটু খেয়াল করবে। এই রাজ্যে হচ্ছে ফানজি তারা মৃতজীবী বা পরজীবী। মৃতজীবী হচ্ছে যারা মৃত জীবজন্তুর উপরে বসবাস করে, পরজীবী হচ্ছে যারা খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভরশীল, তারা হচ্ছে পরজীবী। এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তারপরে হচ্ছে এখানে কোষপ্রাচীর কাইটিন সমৃদ্ধ। এই রাজ্যে ফানজের রাজ্যের হচ্ছে কোষপ্রাচীর কাইটিন সমৃদ্ধ এবং হচ্ছে নিউক্লিয়াস এখানে নিউক্লিয়াস সুগঠিত এবং খাদ্য গ্রহণ হচ্ছে শোষণ পদ্ধতিতে হয়, ওরা পরভোজী। তারা এই যে এবং ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এই যে আমি একটি কথা বলেছি যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, সেজন্য কিন্তু এই রাজ্যে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। একটু ঘুরিয়ে যদি প্রশ্ন আসে কেন তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তো আমি লিখতে পারি তারা হচ্ছে যেহেতু প্লাস্টিক অনুপস্থিত, ক্লোরোপ্লাস্ট
ক্লাস নেই, এই জন্য হচ্ছে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এই জন্য খাদ্যের জন্য তারা অন্যের উপর নির্ভরশীল। এই হচ্ছে এই রাজ্যের বৈশিষ্ট্য। আমি বারবার বলছি, তোমরা বইয়ের উদাহরণগুলি ভালোভাবে পড়বে এবং চিত্রগুলি ভালো করে খেয়াল করবে। তোমাদের চিত্র দিয়ে সৃজনশীল থাকে, চিত্রগুলি যদি তুমি ধরতে না পারো এটা কোন রাজ্যের চিত্র দেওয়া হয়েছে, কার চিত্র দেওয়া হয়েছে, তো তোমরা দেখা যাবে জ্ঞানমূলকই ভুল করবে। এবার আসো রাজ্য 4 প্ল্যানটি। এটি হচ্ছে রাজ্য, তারা উন্নত হচ্ছে এই রাজ্য থেকে তারা উন্নত হচ্ছে নিউক্লিয়াস সংগঠিত এবং সালোক শস্য সম্পর্কে নিজের খাদ্য নিজে সাধারণত তারা তৈরি করতে পারে এবং উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান এবং এদের ভ্রূণ সৃষ্টি হয়। তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয় তাদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস এবং সপুষ্পক, এবং তারা উন্নত উদ্ভিদ হচ্ছে এই রাজ্যে, উন্নত সমস্ত উদ্ভিদ এই রাজ্যে অন্তর্ভুক্ত। এইখানে এই রাজ্যকে আবার সাধারণত 4টি ভাগে ভাগ করা হয়: মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজী এবং হচ্ছে আবৃতবীজী এখানে থাকে। তারা হচ্ছে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। আমি এই পয়েন্টটা বারবার বলছি, সেই জন্য তারা কিন্তু এই রাজ্যের উদ্ভিদগুলো কিন্তু খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল নয়। এবার আসো রাজ্য 5, রাজ্য বা এনিমেলিয়া। আমরা হচ্ছে এনিমেলিয়ার অন্তর্ভুক্ত। তারা এনিমেলিয়া হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এবং সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, এবং হচ্ছে আমরা খাদ্যের জন্য হেটারোট্রফিক, বড় বুঝি আমরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, এবং হচ্ছে স্ত্রী ও পুংজননাঙ্গ মিলিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় এবং ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণ বিকাশ কালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। উদাহরণ তোমাদের বইয়ের বেঙ্গল টাইগার রয়েছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি, আমরা মানুষ এটা অন্তর্ভুক্ত। এখানে দেখো আমি একটু প্রশ্ন দিয়েছি, রাজ্য 5 বিভাগের রাজ্য 4 উপর নির্ভরশীল, খাদ্যের জন্য নির্ভরশীল। খাদ্যের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা হচ্ছে রাজ্য 4 উপর নির্ভরশীল, কারণ আমরা নিজে খাদ্য সাধারণত প্রস্তুত করতে পারি না। খাদ্যের জন্য সাধারণত আমরা সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে থাকি। এটা তোমার উচ্চতর দক্ষতায় আসতে পারে। আমরা এইভাবে আমাদের তোমার উদ্দীপকে যেভাবে থাকবে ওই অনুযায়ী যদি এই প্রশ্নটা দেওয়া থাকে, আমরা ওই উদ্দীপক আগেকেই লেখার চেষ্টা করব। যে রাজ্য হচ্ছে 5, রাজ্য 4 উপর এই জন্য নির্ভরশীল খাদ্যের জন্য, শুধু খাদ্য, বাসস্থানের জন্য কিন্তু আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। এই কথাগুলি আমরা পয়েন্ট করে করে সুন্দর করে লিখে দেব। এই যে আমি আজকে রাজ্যের বৈশিষ্ট্যগুলি তোমাদের পড়িয়েছি, এগুলো আমি আবারও বলছি, আমি যেহেতু 10ম শ্রেণীর ক্লাস নিচ্ছি, এই আমরা 9ম শ্রেণীতে এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। পুনরায় তোমাদের যেহেতু নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করবে, সেহেতু তোমাদের একদম সমস্ত বই থেকে প্রশ্ন থাকবে, সেজন্য আমি ধারাবাহিকভাবে শুরু করার চেষ্টা করেছি। এই যে আমি প্রশ্নগুলি দিয়েছি, এই প্রশ্নগুলি বাসায় একটু বুঝে উত্তর করার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা উত্তর বই আছে, একটু ঘুরিয়ে তোমাদের লিখতে হবে। এই প্রশ্নগুলি যদি পড়ো, আমি আশা করি সৃজনশীল তোমাদের যেভাবেই আসুক না কেন তোমরা দিতে পারবে। এবং এই রাজ্যটা তোমাদের জন্য, রাজ্য এই অধ্যায় থেকে রাজ্য এবং দ্বিপদ নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে রাজ্যসমূহ পড়িয়েছি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দ্বিপদ নামকরণ পড়ানোর চেষ্টা করব। আশা করি তোমরা ভালোভাবে সবাই বুঝতে পেরেছ। আমি HW হিসেবে রাজ্যের বৈশিষ্ট্যের যে তুলনা, HW হিসেবে আমি রাজ্যের বৈশিষ্ট্যের তুলনা আমি দিচ্ছি তোমাদের। HW হিসেবে রাজ্যের বৈশিষ্ট্যের তুলনা তোমরা একটু HW হিসেবে করে নেবে। আমরা যেহেতু বার্ষিক এবং 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার জন্য পড়াচ্ছি, এই HW খুব গুরুত্ব দিয়ে করে প্রতি রবিবার
তোমরা রাজ্যে বৈশিষ্ট্যে তুলনা তোমরা ছক করে পড়বে। আমি কেন এটা দিচ্ছি, ছক করে যদি পড়ো তোমরা দেখা যাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন ইনশাআল্লাহ তোমরা পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে আমি যতটুকু পড়িয়েছি দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি তোমাদের কাছে অনুরোধ করছি এতটুকু বাসায় ভালো করে বই পড়বে। এতটুকু অংশই যদি পড়ো একদম সুন্দর করে পড়ো, বহু নির্বাচনী প্রশ্ন উত্তরও তোমরা দিতে পারবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।